শুভ সন্ধ্যা। আজকের গবেষণাধর্মী মনজ্ঞ আলোচনায় উপস্থিত মুখ্য আলোচক, শ্রোতা মণ্ডলী, এবিপি সদস্যবৃন্দ এবং ভবিষ্যতের গবেষকদের জানায় আন্তরিক শুভেচ্ছা। এবিপি একটা অরাজনৈতিক শিক্ষা সংগঠন। বিগত কয়েক বছর থেকে এবিপি বাংলার বিভিন্ন প্রান্তে নানাভাবে কাজ করে চলেছে। বিশেষ করে উচ্চশিক্ষায় তরুণ ছেলেমেয়েদের উত্তরণের সোপান হিসেবে অগ্রগণ্য ভূমিকা রেখে চলেছে এবিপি, অর্থাৎ অ্যাসোসিয়েশন অব বেঙ্গলি প্রফেশনালস। এবিপির অন্যতম সদস্য ডক্টর আসিফ আকরাম সাহেবের মস্তিষ্ক প্রসূত ভাবনার বাস্তবায়ন করতে 2021 সালের অক্টোবরে জন্ম হয় এবিপি রিসার্চ গাইড ইউনিটের। জন্ম লগ্ন থেকেই এই ইউনিটের মাধ্যমে এবিপি গ্রাম বাংলার ছেলে মেয়েদের দেশ বিদেশে গবেষণার ক্ষেত্রে নানাভাবে সহায়তা করে চলেছে। এবিপি রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি কিভাবে নিতে হয় তার জন্য বিশেষভাবে গাইড করে চলেছে এবিপি। আমাদের স্বপ্ন এবিপির মাধ্যমে আমাদের এই বাংলাকে সোনার বাংলায় রূপান্তরিত করা। তাই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই এবিপির কর্মযজ্ঞে অংশগ্রহণ করতে পারে এবং এর সুফল ভোগ করতে পারে। বাংলার সংস্কৃতির চর্চা করা হয় প্রতি রবিবার রিডিং ক্লাবের মাধ্যমে। সায়েন্স বিজ্ঞানের চর্চা করা হয় প্রতি শনিবার সায়েন্স ক্লাবের মাধ্যমে। এবিপি প্রকাশিত পত্রিকার নাম এবং বাঙালি। 2022 সালে এবং বাঙালি সাহিত্য পত্রিকার প্রথম সংখ্যা আত্মপ্রকাশ লাভ করে বাঙালি মুসলিম মনন ও ঐতিহ্য নামে। খুব শীঘ্রই এই এবং বাঙালি পত্রিকার দ্বিতীয় সংখ্যা ঐতিহাসিক গল্পের সংকলন পত্রিকা রূপে আত্মপ্রকাশ লাভ করবে। এবিপি সাহিত্য সংস্কৃতির পাশাপাশি সারা বছর ধরেই খাদ্য, রক্ত, স্বাস্থ্য, পরিষেবা, শিক্ষা এইসব অপরিহার্য বিষয়ে কাজ করে চলেছে। এক কথায় এবিপি সময়ের সাথে সাথে গ্রাম বাংলার ছেলে মেয়েদের শুধু স্বপ্ন দেখায় না, স্বপ্ন পূরণের একটা মাধ্যম হয়ে উঠেছে। আজ আমরা এবিপি রিসার্চ গাইডের উদ্যোগে আয়োজিত মনজ্ঞ আলোচনায় উপস্থিত হয়েছি। সেই রিসার্চ গাইডের উদ্যোগে ইতিপূর্বে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাজ্যে পোস্টডক, পিএইচডি, জব অপরচুনিটিস, রিলিজিয়াস স্টাডিজ, পিএইচডি প্রসেস, পিএইচডির কমপ্লিট প্রসেসের ধারণা, পিএইচডি ইন্টারভিউ কিভাবে ক্র্যাক করতে হয়, পিএইচডি টপিক কিভাবে সিলেক্ট করতে হয়, রিসার্চ সিনপসিস কিভাবে লিখতে হয়, একাডেমিক রাইটিং, পাবলিশিং ইত্যাদি বিষয়ে খুব সুন্দরভাবে আলোচনা হয়েছে, যেগুলি এবিপি ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। যেসব দর্শক আমাদের পূর্বে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন নাই, তারা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে সেগুলি দেখে নিতে পারেন। এবিপি রিসার্চ গাইডের আজকের অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকছেন বিশিষ্ট অধ্যাপিকা, গবেষিকা নেহা চ্যাটার্জি মহাশয়া। আমরা এবিপির পক্ষ থেকে উনাকে সরাসরি বলার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম। উনি সানন্দে আমাদের প্রস্তাব গ্রহণ করেছেন। আমরা এবিপির পক্ষ থেকে আজকের মনজ্ঞ আলোচনার মুখ্য আলোচক তথা বিশিষ্ট অধ্যাপিকা নেহা চ্যাটার্জি মহাশয়াকে এবিপির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। উনার বলার বিষয় রিসার্চ প্রপোজাল, অর্থাৎ একটা রিসার্চ প্রপোজাল কিভাবে লিখতে হয় তার খুঁটিনাটি নানান প্রশ্নের সমাধান পেয়ে যাবেন আপনারা আমাদের আজকের এই মনজ্ঞ আলোচনা থেকে। আমরা এবিপির পক্ষ থেকে আশা রাখছি আজকের বক্তা তথ্য সমৃদ্ধ বক্তব্য ভাবী গবেষকদের নতুন পথ দেখাবে। উপস্থিত সকলকে আবারও এবিপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আজকের অনুষ্ঠানের সঞ্চালিকা তথা বিশিষ্ট গবেষিকা এবং এবিপি রিসার্চ গাইডের কোঅর্ডিনেটর দিলরুবা খাতুন মহাশয়াকে আজকের অনুষ্ঠান পরিচালনার অনুরোধ জানিয়ে স্বাগত ভাষণ শেষ করছি। ধন্যবাদ। Thank you, Janatan Firdos, for such a beautiful introduction. Good evening, ladies and gentlemen. On behalf of Association of Bengali Professionals, also known as ABP, I extend a warm welcome to all of you joining us tonight. The topic of our discussion tonight is how to write an effective research proposal. Crafting a well-written research proposal is crucial if you want to embark on your research journey in academia. Now, what is a research proposal and why is it so important? Imagine you have a cool idea, a fantastic topic that you want to explore in your research journey, but you don't know how to write all your ideas coherently.
Now, most of the universities require a research proposal submitted in the application process itself. They will judge you based on the writing sample. So, how will you convince them that you are a worthy candidate without a research proposal? Or even if they call you for an interview without a research writing sample, it will be very difficult for you to present your ideas coherently if you have not written your research proposal beforehand. Therefore, a well structured research proposal is very important that represents your research idea, clearly articulates its importance, and outlines a feasible plan and convinces others that your study is worth pursuing. So basically, a research proposal is like a plan, a blueprint of a research that tells everyone what you want to do, why it's important, and how you will do it. It's a structured document where you present your research ideas, objectives, methods you will use, and why your study matters. That's why we have organized this workshop on the art of writing a research proposal tonight. We are very delighted and honored to have Neha Chatterjee as the chief speaker tonight for this important session. But before I introduce our honorable speaker, a quick note for the audience. Please listen carefully. This webinar is divided into two sessions. In the first session, our speaker will deliver her talk. During this time, please do not interfere with our speaker. Keep your microphone and camera turned off. If you have any questions, kindly type them in the chat box. After the first session, there will be a break for 1 minute. Then we will begin our next session. The second session will be a Q&A session or question answer session. We will address your questions and inquiries from the chat box first. After that, if you will get the opportunity to ask questions directly to the speaker if you have any. For that, you have to click on the raise hand button, and I will call on you and allow you to interact with the speaker. Okay, the medium of our conduct will be a mix of Bengali and English, and most predominantly Bengali. All right, now I would like to introduce our honorable speaker, Neha Chatterjee. Neha Chatterjee is an assistant professor of English at Vivekananda College, Alipurduar, and has been working for the last 3.5 years. She has completed both MA and MPhil from the University of Burdwan and is pursuing her PhD from the same department since 2021. She has published research articles and book reviews in different UGC approved journals and Scopus indexed journals like Asiatic. She is currently working on 1971 Bangladesh War of Liberation, Holocaust Studies, Memory Studies, South Asian Studies, Medical Humanities, and Trauma Studies. She has more than 20 publications in different journals and also delivered papers in different seminars. Now, I extend my heartfelt thanks to Neha Chatterjee for accepting our invitation, and I warmly welcome you to our program tonight. Thank you very much, Nehadi, for being here. We are very delighted to have you with us. Now, without any further delay, I would like to pass the microphone to Nehadi and would like to request her to begin her talk. Thank you. Thank you, Dilruba. Thank you, Jonathan. It's a very warm welcome from your side, and I'm thankful to the entire Association of Bengali Professionals family for inviting me for this lecture. And definitely, I will try hard to make everyone understand what research proposal is and how to write it. I will be bilingual, as Dilruba has already pointed out, that we has to deliver the lecture in two languages, that is in English and Bengali, by mixing both the languages so that it will be understandable for all the audience who are out there. And a warm good evening from my side to everyone who is listening to me, and definitely for next 45 minutes who are going to be my friends for this session and are going to give their ears to me and listen to me with all patience.
So first I would like to present my PPT presentation, then I will start with my speech. Okay, just give me 1 minute. Is my voice audible to everyone? Yes, you are clearly audible. Okay, so this is my presentation. I think it's visible to everyone. If it's not visible, please let me know. Yes, it is visible. Okay. So as Dilruba has asked me, she has first approached me for this, and she asked me that please Didi, write something on research proposal. Basically, how to write a research proposal, cater to this question. And that's why I have given the title Art of Writing a Research Proposal. Now, why it is art and why it is research proposal and all these things, we will talk later on. Before we will enter into the question, what is research? Research bolte amra ki buji. Ebong the word itself, it has two, we can break it into two parts, re and search. Re-search, we can look into it in that manner as well. Re এবং search মানে অনুসন্ধান, রি মানে আবার যেখানে আমরা ঢুকছি, মানে নতুন করে কিছু একটা অনুসন্ধান করছি বা আবার করে অনুসন্ধান করছি. But in that very word itself we can find that we are going to do something which is very much there, which is still undiscovered, and being a researcher we will discover it. So the definition which I have used it from the for this question is from Western Sydney University. I will just read that definition and will try to make you understand what research is and what it should be, what our approach should be towards research. So research is defined as the creation of new knowledge. This is very important. Every one of us, we have heard about it, and moreover, whenever we face any sort of interview, whether it is for PhD, whether it is for MPhil or any form of interview, we are often questioned. আমাদের প্রত্যেকবার জিজ্ঞেস করা হয় যে নতুন কি বলছো? This is a very common typical question we often face in every interview, যে নতুন কি বলতে চাইছো, তোমার এই লেখাটার মধ্যে নতুনত্ব কি আছে? মানে the first thing which we need to harp on as a researcher is that we have to produce something new. Now the point is, এভরিডে এতজন রিসার্চ করছে, সবসময় তো সবাই নতুন কিছু বলছে, ইটস নট দ্য থিং। বা আমরা যখন শেক্সপিয়ারের উপর রিসার্চ করছি, তোমার মনে হতেই পারে যে দিদি বা ম্যাডাম শেক্সপিয়ারের উপর আবার নতুন করে কি বলা যায়? শেক্সপিয়ার তো সেই কোন আমলে, কোন আর্লি 16th সেঞ্চুরি, লেট 16th সেঞ্চুরি, আর্লি 17th সেঞ্চুরিতে লিখে গেছেন, নতুন করে আর কি বলা যায়? অজস্র জিনিস লেখা হয়ে গেছে। ইভেন আমি আমার অনেক প্রফেসরদেরও বলতে শুনেছি যে ফেমিনিজমের উপর অনেক কাজ হয়ে গেছে, ইউ রিয়েলি ডোন্ট নিড টু এক্সটেন্ড ইয়োরসেলফ ইন দ্যাট। এইটার উপর অনেক কাজ হয়ে গেছে, এন্ড কোট আনকোট এরকম মারাত্মক কিছু মানে কথাবার্তা কিন্তু আমরা বলতে শুনেছি, এন্ড স্টিল উই আর ওয়ার্কিং অন দোজ এরিয়াস। তার মানে রিসার্চ মানেই হচ্ছে উই হ্যাভ টু first search for a new knowledge, something which will add to the already existent knowledge perimeters, যেটা অলরেডি এক্সিস্ট করছে তার মধ্যে কিছু একটা অ্যাড করতে হবে। নেক্সট পয়েন্ট, the use of existing knowledge in a new and creative way so as to generate new concept, এবং এমন ভাবে নলেজটাকে ক্রিয়েট করতে হবে that has to be creative on the one hand, and on the other hand it should be properly what I should say, methodologically arranged. It should be understandable to the readers. মানে আমাকে এমন একটা রিসার্চ করতে হবে যেটা নতুন হবে, it will produce a new arena, not only that, a new arena of research, but also it will generate a methodological concept. মানে আমি মেথডের বাইরে গিয়ে কোনো কিছু ক্লেমও করতে পারি না, আর্গুমেন্টও করতে পারি না। একটা প্রপার মেথডে রাখতে হবে অডিয়েন্সের কাছে বা রিডার্সের কাছে, বা যারা শুনছে বা যারা পড়ছে, প্রত্যেকের কাছেই বোধগম্য হতে হবে। This could include synthesis and analysis. Synthesis, that means we can definitely use the researches of the earlier people, but in that we have to incorporate a tinge of our own originality. প্রত্যেকটা রিসার্চের মধ্যে আমরা যখন কোনো পিএইচডি থিসিস পড়ি বা কোনো এমফিল থিসিস পড়ি, ইটস নট লাইক যে অ্যাবসলিউটলি ভার্জিন একটা থিসিস আমরা পড়ছি, তার মধ্যে কিন্তু অজস্র রাইটার্সদেরকে কিন্তু ইনকর্পোরেট করি আমরা। ইভেন ফ্রম দ্য টাইটেল টিল দ্য বিবলিওগ্রাফি সেকশন বা ওয়ার্ক সাইটেড সেকশন, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আমরা দেখতে পাই যে আমরা কোনো না কোনো আগে কাজ হয়ে গেছে সেগুলোর কিন্তু রেফারেন্স টানছি বা রেফারেন্স নিয়ে লিখছি। তো তাহলে
কি আমরা কোনো কিছু নতুন করছি না, আমরা জাস্ট, কারণ এই ধরনের কমেন্টস অনেক সময় উঠে আসে যে আমরা যেটা লিখছি সেটা তো আগে যা হয়ে গেছে সেগুলোকে জাস্ট পরপর লজিক্যালি এবং আর্গুমেন্টেটিভলি সাজানো, এর বেশি তো আর কিছুই রিসার্চ হলো না। তার মানে সিনথেসিসও থাকবে, অ্যানালিসিসও থাকবে, বাট সেখানে একটা নতুন নলেজের জন্য জায়গাও থাকবে। সো দ্যাট ইজ হোয়াট রিসার্চ অ্যাকর্ডিং টু মি। এছাড়াও আরো অনেক ডেফিনেশনস আছে, যেমন দ্য ক্রাফট অফ রিসার্চ নামক একটি বই, which is published by Booth and other writers. ওখানে বলা হচ্ছে that research is something which is a conversation between researcher and the community. মানে একজন রিসার্চার তার পারিপার্শ্বিক কমিউনিটির সাথে কানেক্ট করতে গেলে যে জিনিসটার প্রয়োজন, দ্যাট কানেক্টিং লিঙ্ক ইজ রিসার্চ। কেন? কারণ আমার এখনো মনে আছে, দিলরুবা চিনবে, যখন অর্পিতা ম্যামের প্রথম আমি ক্লাস করি কোর্স ওয়ার্কের সময়, উনি বলেছিলেন যে রিসার্চ মানে শুধু নতুন নলেজ নয়, রিসার্চ মানে হচ্ছে যেখানে ইউ উইল gives something to the society. সোসাইটির ভালোর জন্য যখন তুমি কিছু করছো, সমাজকে তুমি যখন কিছু দিচ্ছ, that means community will definitely intervene into your research, and it helps them to free from ignorance, prejudice, half-baked ideas. আমরা এরকম বহু জিনিস আশেপাশে দেখতে পাই যে মানুষের মধ্যে একটা ধোঁয়া, মানে একটুখানি হলো মানে ব্লান্ট একটা আইডিয়া, ক্লিয়ার কাট কোনো আইডিয়া নেই, একটা কনফিউজড আইডিয়া, সেই কনফিউশন থেকে বের করে আনার কাজ কিন্তু রিসার্চ করে। তার কারণ আমরা দেখো, রিসার্চ শব্দটা আমরা বেশিরভাগ সময় শুনতে পাই সায়েন্সের যারা স্টুডেন্ট, যারা সোশ্যাল সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য, বাট প্রত্যেকটা রিসার্চ, ওয়েদার ইট ইজ লিটারেচার or it is social science or it is science, প্রত্যেকটা অ্যারেনাতেই একটা জিনিস বলা যায়, that রিসার্চের প্রথম কাজই হচ্ছে that it should produce something which is productive for the community and it should help to remove the prejudices of the society. আরেকটা ছোট্ট যেটা we can talk about, একটা ছোট ডেফিনেশন যেটা আমি বেশ কিছু কিছু জায়গায় পাচ্ছিলাম, যে একাডেমিক রিসার্চ হোক বা সায়েন্টিফিক রিসার্চ হোক, as it's a way to link the past with the future. এই যে বললাম, শেক্সপিয়ারের কথাই বললাম, that when we are talking about Shakespeare and when we are incorporating some new ideas inside Shakespeare, definitely what we are doing, we are connecting the past with the present and trying to produce something for the future. তাহলে রিসার্চ হচ্ছে সেই জায়গাটা which in an objective way helps us to communicate with our community, helps us to communicate with the future, and moreover it produces a new arena of knowledge. That's the first thing. Second thing is, what are the characteristics of research? Because before entering into research proposal, we must have a proper idea about what research is, because the entire terminology, this research proposal, the main part of this terminology, the nucleus of this terminology is research itself. Because আমরা যখন যে কোনো ইন্টারভিউতে এন্টার করি, দেখবে আমাদের কাছে একেবারে রিসার্চের ইন্ট্রোডাকশন থেকে শুরু করে একেবারে কনক্লুশন অবধি সবটাই জানতে চাওয়া হয় কম বেশি। তার মানে কোথাও না কোথাও টিচাররা চান দ্যাট ইউ মাস্ট হ্যাভ আ কোহেরেন্ট আইডিয়া, you must have a coherent idea about what research is. শুধুমাত্র একটা প্রপোজাল লিখে নিয়ে গেলাম, র্যান্ডমলি একটা কিছু মনে হলো লিখলাম। দেখো, আমরা সবাই ক্রিয়েটিভ ব্রেন, সবাই এখানে যারা আছো, ম্যাক্সিমাম আছেন যারাই, মানে আমার থেকে যারা জুনিয়র, যারা সিনিয়র, সবাইকে বলছি everyone has a creative brain, কিন্তু এই ক্রিয়েটিভ ব্রেনকে প্রপারলি চ্যানেলাইজ করে these norms and nuances। তখন আমরা যখন এই ক্যারেক্টারিস্টিক্স গুলো প্রপারলি আমাদের এর মধ্যে ইনকর্পোরেট করব, রিসার্চের মধ্যে ইনকর্পোরেট করব, ডেফিনেটলি ইট উইল ক্রিয়েট আ হেলদি রিসার্চ প্রপোজাল। সো প্রথম ক্যারেক্টারিস্টিক কি? দ্যাট ইট শুড সিস্টেমেটিক্যালি অ্যাপ্রোচ and each and every data, whatever data we are collecting, সেটা সাইন্টিফিক ডেটা হতে পারে, সেটা একাডেমিক ডেটা হতে পারে, সেটা কোনো লিটারেচার বেস ডেটা হতে পারে, লিঙ্গুইস্টিক ডেটা হতে পারে, হিস্টোরিক্যাল ডেটা হতে পারে, যে কোনো ধরনের ডেটার প্রতি একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ থাকাটা ভীষণ দরকার। তখন একটা রিসার্চার, anyone who claims himself or herself to be a researcher should be above any sort of prejudice. যখন আমি as a researcher ground level এ নেমে রিসার্চ করব, I should not or I must not carry any form of prejudices inside me. তার কারণ কোনো রকম কোনো যদি প্রিজুডিস আমি রাখি, তাহলে আমার রিসার্চ সিস্টেমেটিক হতে পারে না। নেক্সট থিং ইজ that every research should practice proper ethics and code of conduct. আমরা সবাই একটা টার্ম আজকালকার দিনে খুব শুনি, that is plagiarism. Plagiarism টার্মটা ভীষণ ভাবে, and UGC is now very serious about this term, যে plagiarism থাকবে না। Now my point is, এখানে একটা ছোট্ট ডিসক্লেমার দিই যে plagiarism থাকবে না, এই কথাটা না, ইটস ভেরি ভেগ। কেন ভেগ?
কারণ এটা আমরা নিজেদের গাইডের কাছেও শুনি, আমরা যাদের কাছে কাজ করছি, দিলরুবাও কাজ করছে, আমিও কাজ করছি একই ইউনিভার্সিটিতে, এবং কাজ করতে গিয়েও শুনেছি দ্যাট 10% প্লেজারিজম ইজ পারমিসিবল অ্যাকর্ডিং টু দ্য ইউজিসি। কেন কেন 10% ইজ পারমিসিবল বা 10%-এর জন্য কেন হ্যাঁ বলছে ইউজিসি? তার কারণ হচ্ছে আমরা যখন রিসার্চ করতে যাই তখন কিন্তু অনেকের বক্তব্য আমাদেরকে কোটেশনের মধ্যে রাখতে হয়, তাদেরকেও কিন্তু ইনকর্পোরেট করতে হয় টু প্রোভাইড এ স্ট্রং আর্গুমেন্ট। এই স্ট্রং আর্গুমেন্টটা শুধু আমার কথায়, কে নেহা চ্যাটার্জি কোথাকার কি একটা কথা বললো, দ্যাট ইজ নট এনাফ টু সাবস্ট্যান্সিয়েট ইউর আর্গুমেন্ট। সো নিজেকে সাবস্ট্যান্সিয়েট করার জন্য উই নিড সামওয়ান যে নাম খ্যাত, লাইক ফুকো, লাইক দেরিদা, এরকম নাম খ্যাত লোক, লাইক ক্যাথি ক্যারুদ, এরকম নাম খ্যাত লোকেদের আমরা নিয়ে আসি, লাইক আগম্বেন। এবার তাদেরকে নিয়ে আসতে গেলে অনেক সময় দেখা যায় দ্যাট উই টেন্ড টু কোট সাম অফ দেয়ার লাইনস, এবং এই লাইনস গুলো যখন আমরা কোট করি আমরা প্রপারলি কিন্তু সেখানে আমাদের একটা স্টাইল শিট ফলো করতে হয়, আইদার এমএলএ অর এপিএ একটা বা শিকাগো একটা স্টাইল শিট ফলো করে ওনাকে কিন্তু একটা দেওয়া হয়, ওনার প্রেজেন্সকে কিন্তু একটা জায়গা দেওয়া হয় এবং একটা প্রপার সাইটেশন করা হয়। তারপরেও কিন্তু এটাকে প্লেজারিজমের আওতাতেই ফেলা হবে। কেন ফেলা হবে এই জায়গাটা খুব ক্লিয়ার হয়ে যাওয়া দরকার, কারণ প্লেজারিজম চেকার যেগুলো আছে, যে সফটওয়্যার গুলো আছে, আমি খুব সিম্পল করেই বলছি, আশা করি সবাই বুঝতে পারবে, যে যখন আমরা সেটাকে করছি, মানে প্লেজারিজম চেকারে ফেলছি যে কোনো লেখাকে, এই কোটেশনস গুলো যেগুলো কিন্তু প্রপারলি সাইটেড অ্যান্ড ওয়েল হাইলাইটেড, সেই কোটেশনস গুলোর ক্ষেত্রেও কিন্তু একটা জিনিস দাঁড়ায় যে সেগুলোকে কিন্তু আমরা দেখা যায় যে প্লেজারিজম চেকার কিন্তু পার্সেন্টেজে ফেলে দিচ্ছে, এবং সেই জন্যই 10% কিন্তু পারমিসেবল। কারণ হচ্ছে কিছু কোটেশনস আমরা রাখবোই, এবং এখন নতুন নিয়ম অনুযায়ী, ইউজিসির লেটেস্ট নিয়ম অনুযায়ী, ওয়ার্ক সাইটেড উইল নট বি কাউন্টেড। প্লেজারিজম যখন চেক করছে আমরা, ওয়েদার ইট ইজ আ পিএইচডি থিসিস অর অ্যান এমফিল থিসিস, আমরা কিন্তু ওয়ার্ক সাইটেড লিস্টকে সেখানে ইনকর্পোরেট করি না। তার মানে আমরা যখন লিখছি ইট শুড ফলো অ্যান এথিক্স, এবং এথিক্সটা কোথায়, আমরা কোনো কাউকে ডিরেক্টলি উইদাউট গিভিং আ প্রপার সাইটেশন কিন্তু আমরা কোট করতে পারি না। তার মানে আমরা আইডিয়া নিচ্ছি, যখন নিচ্ছি তাকে কিন্তু প্রপারলি আমায় সাইট করতে হবে, তাকে তার যথাযথ সম্মানটা কিন্তু আমার লেখার মধ্যে দিতে হবে, তার প্রেজেন্সটাকে কমপ্লিটলি মুছে দিলে চলবে না। এটা তো হলো একেবারে এথিক্যাল পারপাসটা। অন্যদিকে যেটা একদম টেকনিক্যাল পারপাস, প্রত্যেকটা লেখার মধ্যে, ওয়েদার ইট ইজ অ্যান আর্টিকেল or it is a thesis or any other form of writing, প্রত্যেকটা রাইটিং 10% অব্দি কিন্তু আমাদেরকে প্লেজারিজমের সুযোগ দেয়। এবার এখানে প্লেজারিজম ইন নট আ নেগেটিভ সেন্স, প্লেজারিজম মানে হচ্ছে ওই যে কোটেশনস গুলো আমাদের নিতে হয় অনেক সময়, বা অনেক কিছু অন্যের আইডিয়া নিতে হয় জাস্ট টু সাবস্ট্যান্সিয়েট আওয়ার আর্গুমেন্টস, ওই জায়গাগুলোর জন্য কিন্তু 10% ইজ পারমিসেবল। 3 নাম্বার জিনিস হচ্ছে analysis is always based on logical reasoning, যেটা আমি বললাম that a researcher should be away from any forms of prejudice, কোনো ইমোশনাল মাইন্ডসেট, কোনো সাবজেক্টিভ আইডিয়াস ইনকর্পোরেট হবে না। লজিক্যালি আমাদেরকে পুরো রিসার্চটাকে দেখতে হবে, আইদার ইট ক্যান বি ইন্ডাকটিভ অর ডিডাকটিভ, মানে আমি একটা আর্গুমেন্ট দিলাম সেখান থেকে কনক্লুশনে আসতে পারি, বা আমি একটা ব্রডার পার্সপেক্টিভ নিলাম সেখান থেকেও আমি একটা কনক্লুশনে আসতে পারি, বাট যেটাই আমি করি সেখানে আমাকে কিন্তু প্রিজুডিসড হলে হবে না। There should be an in-depth analysis of all collected data. যা যা ডেটা আমরা কালেক্ট করি, whatever kind of data, whether it is based on literature, history, political science or anything, প্রত্যেকটা জিনিস should be properly analyzed before writing inside a thesis। তার কারণ প্রত্যেকটা ডেটার মধ্যে কিন্তু মানে we have to read in between the lines, দুটো লাইনের মাঝখানে যে জায়গাটা, যে ফাঁকটা রয়ে যায়, সেটা কিন্তু খুঁজে বার করা রিসার্চারের কাজ। শুধু লাইনগুলো ব্লটেন্টলি পড়ে যাওয়া কিন্তু একটা রিসার্চারের দায়িত্ব নয়। এক্সিস্টিং রিসার্চ শুড জেনারেট মোর অপরচুনিটিস, এটা একটা খুব ভালো জিনিস। আমরা যেমন আগের রিসার্চার্সদের থেকে ইন্সপায়ার হয়ে রিসার্চ করি, সিমিলারলি ভবিষ্যতেও যাতে আমাদেরকে দেখে কেউ রিসার্চ করে সেটারও কিন্তু জায়গা ওপেন রাখা দরকার। A good researcher is someone who always opens the door for the other researchers, who always helps the other researchers to get into that arena. আমি রিসার্চ করছি, আমি আমারটা লুকিয়ে করছি, this is not what research is all about। এবার অনেকেরই এখান থেকে মতামত উঠে আসবে যে তাহলে তো আমার রিসার্চ চুরি হয়ে যাবে, কারণ এই থেফট এখন হয়, রিসার্চ থেফট কিন্তু হয়, এবং ইন্টেলিজেন্স থেফট হিসেবে আমরা এগুলোকে দেখি, এবং এগুলো কপিরাইট হাবিজাবি এই ধরনের জিনিস আমাদের মাথায় কিন্তু আসছে আজকালকার দিনে, আমরা কিন্তু দেখছি। বাট এইটাই তো আমাদের
সেই ক্ল্যারিটির জায়গা যে অ্যাজ আ রিসার্চার উই উইল নট স্টিল এনিবডিজ ওয়ার্ক, বাট অ্যাট লিস্ট উই ক্যান গেট ইন্সপায়ার্ড ফ্রম দ্যাট. If someone is working in a very what I can say, in a great area, in a very substantial area, সেই জায়গাটা নিয়ে যদি আমারও সত্যি ইন্টারেস্ট থাকে, why can't I take an interest from, or why can't I take an influence from that person? তার থেকে ইনফ্লুয়েন্স নেওয়াটা খুব স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না. So every research should open a door for a newer research. Next জিনিস, ambiguity in inference should be avoided. যা বলবো চাচা ছোলা, কোন রকম কোনো মানে ডিপ্লোম্যাসি থাকবে না. আমরা দেখবে অনেক সময় কনক্লুশন টানতে গিয়ে নানা রকম ডিপ্লোম্যাসির মধ্যে পড়ে যায়. এই ডিপ্লোম্যাসি কিন্তু থাকবে না. ইট শুড বি অ্যাবসলিউটলি ক্লিয়ার কাট. কোন রকম কোনো অ্যাম্বিগুইটি কিন্তু জায়গা থাকবে না. And lastly, accuracy. যারা সায়েন্স বেসড রিসার্চ করেন, যারা বেসিক্যালি সায়েন্সের আছেন, তাদের ক্ষেত্রে accuracy is very important. I know that chemistry, physics এ 100% accuracy অনেক সময় হয়তো পাওয়া যায় না, but accuracy is the coveted aspect in a research. এটা হলো তো রিসার্চের ক্যারেক্টারিস্টিক্স. এবার সাধারণত দু ধরনের রিসার্চ আছে. তার আগে রিসার্চ মেথড নিয়ে কথা বলি, কারণ শুরুতেই বললাম দ্যাট রিসার্চ ইজ সামথিং উইচ হ্যাজ টু বি মেথডোলজিক্যাল. এবার সেখান থেকে আমি যদি রিসার্চ methods কাকে বলে, research methods are কিছুই না, basically these are strategies and processes which we use to do a research. এবং basically broadly speaking research are of two type, qualitative and quantitative, সেটা তো আমরা জানি. এছাড়াও বেশ কিছু মেথডোলজির কথা তোমরা সবাই, মানে আমরা সবাই শুনেছি, আপনারা সবাই শুনেছেন. এবং সেই মেথডোলজি হচ্ছে, যেমন কেউ ডিসকোর্স মেথডে করছে, কেউ হয়তো ইন্টারভিউ মেথডে করছে. মানে এন্টায়ার একটা বুক আছে গ্রিফিনের, সেই বইটা পড়লে নানা রকম রিসার্চের মেথডোলজির বিষয়ে জানা যায়. অত ডিটেলসে আমি যাব না, বিকজ আই হ্যাভ টু এন্টার ইনটু দ্য প্রপোজাল পার্ট. But broadly speaking, we have two types of research method. One is qualitative, another one is quantitative. Qualitative কোনগুলোকে বলা হয়? It is a method which is used to collect data based on conversational methods এবং with the help of open-ended questions. Most of our literature-based বা linguistic-based researchers are qualitative research. কারণ আমরা এখানে we do it through our conversation either with the books, with the text, with the author, or with some of the targeted audience, or some of with the targeted মানে স্যাম্পলিংস. কারণ কাকে আমি টার্গেট করছি, কোন অডিয়েন্সকে টার্গেট করছি, কার কাছ থেকে আমি স্যাম্পলস তুলছি, সেগুলোর উপরে কোয়ালিটেটিভ রিসার্চ দাঁড়িয়ে থাকে. And another one is quantitative research. It's plain and simple. কোয়ান্টিটেটিভ মানি হচ্ছে সামথিং উইচ ডিলস উইথ নাম্বারস, এবং সাধারণত সায়েন্টিফিক রিসার্চেস আর কোয়ান্টিটেটিভ রিসার্চেস, যেখানে সিস্টেমেটিক নাম্বারস, মেজারমেন্টস এগুলো নিয়ে কাজ হয়. এটা তো হলো রিসার্চ মেথডস অ্যান্ড ইটস টাইপ. নাও দ্য নেক্সট পার্ট ইজ স্টেপস অফ রিসার্চ. এবং এই যে স্টেপস অফ রিসার্চে এন্টার করছি, একটা জিনিস প্রথমেই বলে দিই প্রপোজালের বিষয়, বিফোর এন্টারিং ইনটু দ্য স্টেপস অফ রিসার্চ. প্রপোজাল, যেটা একটু আগেই দিলরুবা বললো, দ্যাট ইট ইজ আ ব্লুপ্রিন্ট অফ ইয়োর এন্টায়ার রিসার্চ. আমি হয়তো একটা প্রপোজাল, কেউ 500 ওয়ার্ডের লেখে, কেউ 2000 ওয়ার্ডের লেখে, কেউ 5000 ওয়ার্ডের লেখে. ইটস অ্যাবসলিউটলি আপ টু দ্য রিসার্চার, এবং ইটস অ্যাবসলিউটলি আপ টু হিজ অর হার প্রেরোগেটিভ, সে কতটা লিখতে চায়. কিন্তু মোটামুটি আমরা 2000 ওয়ার্ডটাকে স্ট্যান্ডার্ড ধরে নিই রিসার্চ প্রপোজালের জন্য. এবং বেশিরভাগ যারা ইউনিভার্সিটি বা কোনো কোথাও অ্যাপ্লাই আইআইটিস গুলোতে বা এইসব জায়গায় যখন অ্যাপ্লাই করতে যান, বেশিরভাগ সময় দেখা যায় যে উই আর আস্কড ফর 500 words to 1000 words. মানে আমি আইআইটিতেও যখন অ্যাপ্লাই করেছি, দে হ্যাভ আস্কড ফর অনলি 500 words অফ ইয়োর রিসার্চ প্রপোজাল. আবার অন্য কোনো জায়গায় গেলে অনেক সময় তারা 1000-1500 ওয়ার্ডেরও চায়. তো রিসার্চ প্রপোজালের লেন্থের অনেক তফাৎ থাকে. বাট লেন্থের তফাৎ থাকলেও what we have to understand, একটা এন্টায়ার রিসার্চ থিসিস কারোর ক্ষেত্রে 200 পাতা, তার কারণ কেউ যদি আপনারা আইআইটিতে কাজ করে থাকেন বা কাজ করছেন এরকম সিচুয়েশনে থাকেন, তারা জানেন যে মোটামুটি আইআইটির পিএইচডি রিসার্চের লেন্থ হয় 150 পাতা, 150 পেজেস. ওয়ারেজ যদি আপনি কোনো ইউনিভার্সিটিতে কাজ করেন, যেমন আমরা কাজ করছি, সেক্ষেত্রে আপনার মোটামুটি 250-300 পাতা ইজ ভেরি নর্মাল. সবাই 250-300 পাতার কাজ করে. আবার যদি সায়েন্সের স্টুডেন্ট হন, সায়েন্সের স্কলার হন, সেক্ষেত্রে দ্য লেন্থ উইল বি লেসার. তো এরকম ভেরিয়েশনস থাকে. বাট যে ভেরিয়েশনসই থাকুক না কেন, ওয়ান থিং উইল বি স্ট্যান্ডার্ড, সেটা হচ্ছে প্রসেস অফ রিসার্চ এবং স্টেপস অফ রিসার্চ. কোনটার পর কোনটা লিখবো, একটা প্রপোজালেও এটা কিন্তু মেনটেন করতে হয়, এবং সিমিলারলি একটা থিসিসেও এটা মেনটেন করতে হয় যে কোনটার পর কোনটা লেখা উচিত, কোনটাকে আগে রাখবো, কোনটাকে পরে রাখবো. এবং তার থেকেও বড় জিনিস যেটা না বললেই নয়, সেটা হচ্ছে যে যেটা
যেখান থেকে সরে এলাম, যে যেহেতু আমার প্রপোজালটা হচ্ছে আমার এন্টায়ার থিসিসের একটা স্মলার ভার্সন বা একটা ব্লু প্রিন্ট, সেহেতু কোথাও না কোথাও এই ম্যাপিংটাও অলমোস্ট একটা রিসার্চ থিসিসের প্রসেসকে ফলো করেই করা হয়। কিছু চেঞ্জেস থাকে ডেফিনেটলি, বাট মোস্ট অফ দ্য টাইম সেটাকে ফলো করেই করা হয়। এবার রিসার্চের স্টেপ কতগুলো আছে সেগুলো বলি, এবং ডেফিনেটলি এটা কিন্তু চেঞ্জ হয়। ইট ইজ আ ডিসক্লেমার উইচ আই নিড টু গিভ ইউ অল, যে এই স্টেপস অফ রিসার্চ কিন্তু লিটারেচার, সোশ্যাল সায়েন্স সবার ক্ষেত্রে কিন্তু কম বেশি অ্যাডিশন সাবস্ট্রাকশন কিন্তু থাকে। আই হ্যাভ ট্রাই টু ইনকর্পোরেট এভরিথিং, বাট সবসময় যে সবকটাই সব জায়গায় থাকবে ইটস নট দ্য থিং, ঠিক আছে? প্রথম যেটা জিনিস আমাদের রিসার্চ শুরু করার আগে করতে হয়, দ্যাট উই হ্যাভ টু আইডেন্টিফাই দ্য প্রবলেম। Identify the problem in the sense that we have to find out যে আমি কোন গ্যাপটা নিয়ে কথা বলবো, যেটা নিয়ে সব রিসার্চাররা, বিশেষ করে স্টুডেন্টসরা যারা জাস্ট MA পাস করার পর দে আর ট্রাইং অর দে আর এইমিং টু ডু আ রিসার্চ, তাদের ক্ষেত্রে এটা একটা বড় সমস্যা যে কোন টপিকটা নিয়ে কথা বলবো, কোন টপিকটা ভালো হবে। এবং আমি বললাম না শুরুতেই যে যখন আমরা কোনো টিচারের সাথে কথা বলতে যাই, টিচার আমাদের কিন্তু খুব জেনারেলাইজ ম্যানারে বলেন অনেক সময় যে এটার উপর অনেক কাজ হয়ে গেছে, তুই এটার উপর আর কাজ করিস না বা তুমি করো না। তখন কিন্তু এই প্রবলেমটা হাইলাইট করা খুব বড় জিনিস, তার কারণ এতগুলো কাজ হয়ে গেছে, তার মধ্যে থেকে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্যাট স্পেস যেখানে কাজ হয়নি। সো ফার্স্ট থিং ইজ ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য রিসার্চ প্রবলেম, দ্যাট গ্যাপ ইনসাইড রিসার্চ। সেকেন্ড ইজ এই রিসার্চ প্রবলেমটাকে আরো বেশি স্ট্রেংথেন করার জন্য you have to put some argument, you need to try to put some argument inside it to substantiate your research problem properly. তার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে লিটারেচার রিভিউ। এই শব্দটার সাথে অনেকেই অভ্যস্ত, অনেকেই শুনেছে। এবার লিটারেচার রিভিউ বলতে কি বোঝায়? লিটারেচার রিভিউ বলতে বোঝায় যে অলরেডি এই এরিয়ার উপর যে কাজগুলো হয়ে গেছে, অলরেডি যে এক্সিস্টেন্ট ওয়ার্ক গুলো, যে গ্যামট অফ ওয়ার্ক আছে, সেই কাজগুলোকে পড়া এবং পড়ে দেখা যে কোন কোন জায়গায় এখনো কাজ হয়নি। ফর এক্সাম্পল, যদি আমি যেমন যদি বলি আমার কথাই, যদি আমি 1971 ওয়ার অফ লিবারেশন নিয়েই কথা বলি, ইন দ্যাট কেস আমি যখন পুরোনো বইগুলো ঘাঁটছি বা পুরোনো পিএইচডি থিসিস ঘাঁটছি, সবকিছু ঘাঁটার পর what I will find that there are certain spaces which are not talked about as much the other spaces are talked about. For example, most of the time we find that on these topics we find mostly historical writings, mostly historical researches. Otherwise the researches are basically political. কিন্তু যে জায়গাটা নিয়ে কথা বলা হয় না সেটা হচ্ছে the biranganas, or the women who are being molested during this time, or the very manuscripts written by them, or the very biographies written by these biranganas which the government itself want to suppress time and again. আমরা সেগুলো নিয়ে দেখবে খুব কম কথা বলা হয়। ইভেন আমি কাজ করতে গিয়ে এটাও পেয়েছি যে এমন কিছু ডেটা দেখানো থাকে কিছু কিছু বইয়েতে, কিছু কিছু জায়গায়, that which are quite misleading, মানে কতজন মারা গেছিল সেই ডেটাটাও কিন্তু ট্যাম্পার করা হয়। এন্ড এটা এতটাই মিসলিডিং যে আমরা যখন কোনো একটা প্রপার বায়োগ্রাফি পড়ছি বা প্রপার কোনো অটোবায়োগ্রাফি পড়ছি, সেখানে যেভাবে এক্সক্রুশিয়েটিং পেন, লসটাকে রিপ্রেজেন্ট করা হয়, সেটা কিন্তু একটা সামান্য হিস্ট্রি বই বা একটা সামান্য সোশ্যাল সায়েন্সের বইতে কিন্তু থাকে না, বিকজ দে অফেন টেন্ড টু মোল্ড দ্য হিস্ট্রি অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য সিচুয়েশন। I should be very মানে I cannot be specific here. তার কারণ হচ্ছে আমরা জানি যে একটা ইতিহাসকেও কিন্তু মোল্ড করা হয়। No history is out of subjectivity. আমরা যদি মনে করি that ইতিহাস মানেই হচ্ছে something which is absolutely factual, that I really don't believe in this issue. তাহলে এক কথায় যদি আমাকে বলতে হয়, তাহলে পুরোনো যে কাজগুলো হয়েছে, আমি যে এরিয়াটা ভাবছি, যে প্রবলেমটা বের করেছি, আউটলাইন করেছি সবার সাথে করে ডিসকাশন করে বা নিজে ভাবনা চিন্তা করে, সেইটার বিষয়ে আমাকে অ্যাট লেন্থ পড়তে হবে, অ্যাট লেন্থ ইনকর্পোরেট করতে হবে, এবং ততটা পড়তে হবে যত দূর অব্দি আমি যেতে পারি, যত দূর অব্দি ইটস অ্যাক্সেসেবল টু মি। এবং এটা পড়লে কি হবে, ইট উইল গিভ me an idea যে কোন জায়গাটাতে এখনো ফাঁক রয়ে গেছে, that research gap. We have to find that research gap. দ্বিতীয় জিনিস, 3 নম্বর জিনিস হচ্ছে we have to create the hypothesis. এবার এই হাইপোথিসিসের জায়গাটা দেখো, রিসার্চ পুরোটা আমি যখন একটা 200 পাতার একটা থিসিস লিখে ফেললাম, শেষে গিয়ে যে কনক্লুশনটা দাঁড়াবে
শুরুতেই কিন্তু সেটা চক আউট করা যায় না, ইটস নট দ্যাট ইজি। এটা তো আমরা মুখস্থ করে লিখছি না একটা উত্তর যে শেষে কি কনক্লুড করব সেটা শুরুতেই আমার মাথায় আছে। তাই রিসার্চ করতে করতে, নানা রকম বই পড়তে পড়তে, বা যদি ইন্টারভিউ কালেক্ট করতে হয় ইন্টারভিউ কালেক্ট করে, ম্যানুস্ক্রিপ্টস কালেক্ট করে, আরো অনেক পদ্ধতি আছে রিসার্চ করার। সবভাবে যদি আমরা রিসার্চ করার পর দেখা যায় যে আমি যে হাইপোথিসিসটা তৈরি করেছিলাম সেটার থেকে আমার কনক্লুশনটা ডিফারেন্ট হয়ে গেছে, কিন্তু তার মানে তো এটা না যে আমার একটা হাইপোথিসিস থাকবে না। I have to start at some given point of time. Your hypothesis will give you that beginning, যে কোথায় শুরু করতে হবে। আমি দেখে মনে করলাম যে এই জায়গার উপর কাজ হয়নি, আমার এই জায়গার উপর কাজ করতে হবে। This will be my argument. যে রিসার্চ কোয়েশ্চেনটা আমি প্রেজেন্ট করলাম that is very much hypothetical, সেটা শেষ অবধি আর্গুমেন্টের জোরে বাঁচতেও পারে আবার নাও পারে। তার মানে কনক্লুশনে গিয়ে পজিটিভ অবস্থায় দাঁড়াবে না নেগেটিভ অবস্থায় দাঁড়াবে সেটা অনেক পরের বিষয়, কিন্তু প্রথমে আমাকে একটা হাইপোথিসিস কিন্তু তৈরি করে নিতে হবে রিসার্চ করার আগে। কারণ আমি কোথায় শুরু করছি, at what given point of time I am starting with my research, we have to think about it. সেই জায়গাটা আগে ভাবতে হবে। নেক্সট হচ্ছে রিসার্চ ডিজাইন। রিসার্চ ডিজাইন বলতে সাধারণত আমরা যারা লিটারেচার বেসড রিসার্চ করি তাদের ক্ষেত্রে একটা চ্যাপ্টার ডিভিশন, খুব মানে ব্রডলি বা গ্রসলি বলতে গেলে এটা হচ্ছে চ্যাপ্টার ডিভিশন। আমরা যেখানে সাধারণত দেখি একটা প্রপার চ্যাপ্টার ডিভিশন এরকম ভাবেই হয়ে থাকে, জেনারেলি হয়ে থাকে, আই এম ভেরি জেনারেলাইজড ইন দিস ইস্যুস, যে একটা ইন্ট্রোডাকশন থাকবে, একটা থিওরির চ্যাপ্টার থাকবে, 3-4টে চ্যাপ্টার থাকবে অ্যাবাউট মাই সাবস্ট্যান্সিয়েশন আইদার থ্রু টেক্সট অর থ্রু এনি আদার সোর্সেস, মানে যেটাকে আমরা প্রাইমারি টেক্সট হিসেবে ধরি, সেটা আর্কাইভ হতে পারে, ম্যানুস্ক্রিপ্ট হতে পারে, বায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি, নন ফিকশনাল টেক্সট, এনিথিং, ইভেন সং হতে পারে, মিউজিক হতে পারে। আমাকে আজকে দুপুরেই একজন এখানে উপস্থিত আছে, সে আমাকে জিজ্ঞেস করছিল যে দিদি মিউজিক কি রিসার্চে ইউজ করা যায় না? যদি আমায় জিজ্ঞেস করো, মাই পার্সোনাল টেক ইজ ডেফিনেটলি আ মিউজিক ইজ অলসো আ টেক্সট, সো উই ক্যান ডেফিনেটলি ইউজ ইট অ্যাজ আ প্রাইমারি টেক্সট। এটা হলো একটা। তাহলে রিসার্চ ডিজাইন, মোটামুটি ইন্ট্রোডাকশন টু কনক্লুশন একটা ডিজাইন থাকবে। দেন হচ্ছে যদি আমি স্যাম্পলিং করি, যদি আমি ইন্টারভিউ বেসড রিসার্চ করি বা জিওগ্রাফিতে যে রিসার্চ গুলো হয়ে থাকে সাধারণত, সেক্ষেত্রে আই হ্যাভ টু টার্গেট a group of audience, a group of population. আমি কোন গ্রুপটাকে নেব, আমি তখন স্পেসিফিসিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট, হু ইজ রিপ্রেজেন্টিং হুম অ্যান্ড ইন হুইচ সিচুয়েশন, এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আমি অট্টালিকায় বসে গ্রামে গঞ্জে গিয়ে শুধুমাত্র কথা বলে I will never be able to understand what they are going through. So first I need to target that what kind of audience I can cater from my mindset. কারণ এটা আমি মনে করি বাড়ির মধ্যে বসে I cannot understand the pain, the excruciating pain which multiple people are going through who are living in the roadside areas. তো তাদেরকে যদি আমি as a target population নিই, কোথাও না কোথাও I have to understand them at length. কারণ রিসার্চ মানে শুধু বুকিশ নলেজ নয়, আগেই বললাম that it's that connection between the or মানে researcher and the community. Then the data collection. After targeting a set of audience, what we will do, we will enter into data collection. We will collect certain data. আমরা ধরো 100টা 200টা 1000টা 1500টা যে যেমন স্যাম্পলিং করতে চায় স্যাম্পল করে, এবং সেখান থেকে then we go to the data analysis, and after that we write our, আমি এখানে রিপোর্ট রাইটিং লিখেছি, we tend to write our entire thesis. এটা হচ্ছে মোটামুটি স্টেপস অফ রিসার্চ, যেটা কিন্তু একটা প্রপোজালের ক্ষেত্রেও if not in entirety কিছুটা হলেও কিন্তু আমাদেরকে ফলো করতে হয়, and that is mandatory. তার কারণ হচ্ছে আমার যেটাই আমি প্রডিউস করব অ্যাজ মাই রিসার্চ প্রপোজাল, সেখানে কিন্তু টেন্টেটিভলি প্রত্যেকটা জিনিসের বিষয় কিন্তু আমাকে বলতে হবে, না বললে কিন্তু চলবে না। শুধু গুটি কয়েক কথা বলে যদি চলে যায় তাহলে চলবে না। আমি কোয়েশ্চেন্স গুলো লাস্টে ডেফিনেটলি নেব। ইয়েস, ডেফিনেটলি আমি লাস্টে প্রত্যেকটা প্রশ্ন নেব। আমি এখন বলে নি, বলে নেওয়ার পর আমি দেখলাম বেশ কিছু প্রশ্ন এসেছে, আমি প্রত্যেকটা প্রশ্নই নেব। 1 মিনিট।
Now directly entering into the point about which we have gathered here, যে what is a research proposal, এবং একটু আগেই বললাম তো শুরুতেই সবাই বলেছে what is a research proposal and all these things, সবাই এই বিষয়ে কথা বলেছে। তো ডেফিনেটলি PhD research proposal is that first step towards our research, তার কারণ এটা হচ্ছে আমাদের ব্লুপ্রিন্ট। কোথাও না কোথাও এটা আমাদেরকে আমাদের যেখানেই আমরা যাচ্ছি ইন্টারভিউ দিতে সেখানে আমাদেরকে করতে হয়, রিপ্রেজেন্ট করতে হয় এবং সেখানে আমাদেরকে তুলে ধরতে হয়। দিলরুবা একটুখানি হেল্প করতো, একটুখানি পিপিটিটা তোর ওখান থেকে কর, আমার এখানে ল্যাপটপটা কিছু একটা প্রবলেম করছে কোনো কারণে। আচ্ছা ওকে, জাস্ট সো রিসার্চ প্রপোজাল ও করুক, ততক্ষণ আমি বলতে থাকি। সো রিসার্চ প্রপোজাল নিয়ে প্রথমেই যেটা, ইটস দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ডস আওয়ার রিসার্চ থিসিস, মানে প্রথম ধাপটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ভিত, যেটার উপর সবকিছু দাঁড়িয়ে থাকে আমাদের। এবার টকিং অ্যাবাউট রিসার্চ প্রপোজাল, ইট ইজ কাইন্ড অফ আ শর্টার ওভারভিউ, দ্য প্রিয়াম্বল টু ইয়োর রিসার্চ। এক কথায় ইয়োর রিসার্চ প্রপোজাল ইজ আ প্রিয়াম্বল টু ইয়োর রিসার্চ ওয়ার্ক উইচ ইউ আর গোয়িং টু টেক আপ ইন ফিউচার। এবার নাও দ্য প্রবলেম ইজ, আমরা শুধু রিসার্চ প্রপোজাল বানালেই তো হবে না। যেমন কিছু প্রশ্ন এসেছে যেগুলোর উত্তর এখনই আমি দিয়ে দিচ্ছি এই বলতে বলতেই, যে কি ধরনের রিসার্চ প্রপোজাল বানানো উচিত, বা কি ধরনের রিসার্চ প্রপোজাল চুজ করা উচিত, বা কি ধরনের রিসার্চ টপিক চুজ করা উচিত, এটা নিয়ে অনেকেরই মানে একটা থাকে, জায়গা থাকে যে কোনটা চুজ করা উচিত। এবার আমি একটা কথা বলি, প্রথম কথা হচ্ছে your interest is the first priority. What kind of research you want to do, এটা কিন্তু তোমার প্রথম প্রায়োরিটি। তার কারণ আমি একটা রিসার্চ করতে চাই না, বাট আমার মাথার উপরে জোর করে চাপিয়ে দেওয়া হলো, সেই রিসার্চ কিন্তু কোনোদিনও সাকসেসফুল রিসার্চ হতে পারে না। তার মানে প্রথমত হচ্ছে যে তুমি যখন কোনো একটা রিসার্চ, বা আপনারা যখন কোনো একটা রিসার্চ করবেন বলে রেডি হচ্ছেন, দ্য ফার্স্ট থিং ইউ নিড টু ডু ইজ ইউ ফার্স্ট স্টার্ট ফাইন্ডিং আউট ইয়োর ওন ইন্টারেস্ট। একটি ছেলে বা মেয়ে যখন MA পাস করছে, that girl or boy is quite well accustomed with different forms of knowledge. তাহলে প্রথম কাজ হচ্ছে তোমার রিসার্চ ইন্টারেস্ট কিসে, কারণ মানুষ অনেক জায়গায় অনেক রকম ভাবে করতে পারে, প্রথম জিনিস। দ্বিতীয় জিনিস হচ্ছে যে যখন আমরা রিসার্চ, Hello, Nehadi? You are not audible. সো এই টপিকটা খুব মানে বস্তা পচা টপিক হয়ে যাচ্ছে। তাহলে প্রথম কাজ হচ্ছে যে বেশ কিছু জায়গা সার্চ করা। আমি সব থেকে ভালো যেটা দেখেছি যে সার্চ করার জন্য, নতুন কাজ সার্চ করার বেস্ট উপায় হচ্ছে রাটলিজের কিছু পেপার্স আছে সেগুলো একটু সার্চ করা। ডিরেক্টলি যদি আমি গুগলে যাই এবং পেপার্স পাবলিশড আন্ডার রাটলিজ বা বাই রাটলিজ যদি ডিরেক্টলি আমি সার্চ করি, বেশ কিছু পেপার্স কিন্তু বেরিয়ে আসে, জার্নালস বেরিয়ে আসে। সেইখানে ঢুকলেই, এবং আমার এরিয়াতেও কিন্তু বেশ কিছু জার্নাল থাকে, তখন রাটলিজ, স্প্রিঞ্জার, এদের কিন্তু অজস্র জার্নাল আছে, বা এবং সেই জার্নালের মধ্যে থেকে আমার যেটা রিসার্চ ইন্টারেস্ট সেগুলো ওপেন করলে দেখা যাবে যে লেটেস্ট কোন কোন বেরোচ্ছে, কি বেরোচ্ছে, ওরা কি আর্টিকেলস বের করছে। কারণ আমরা একটা জিনিস জানি যে রাটলিজ বলি, বা আমাদের লিটারেচারের ক্ষেত্রে অন্তত স্প্রিঞ্জার বলি, দে আর লাইক দ্য বেঞ্চমার্ক। আমরা সবসময় সেই জায়গাটাকে পৌঁছানোর চেষ্টা করি। এবার তাহলে প্রথম কাজটাই হচ্ছে সেখানে গিয়ে কিছু রিসার্চ পেপার্স একটু ঘেটে দেখা, নিজের ইন্টারেস্টে ঘেটে দেখা যে আমার এই জায়গাটাতে ইন্টারেস্ট আছে। ফর এক্সাম্পল, যদি আমার ইন্টারেস্ট থাকে ফেমিনিজম, আমি কিন্তু কোনোদিনও বলবো না ফেমিনিজম ইজ এন হ্যাকনিড আইডিয়া। হ্যাঁ, ডেফিনেটলি ইট হ্যাজ শেপড ইটসেলফ ইনটু জেন্ডার স্টাডিজ অনেকটাই, কিন্তু তার মানে এটা নয় যে ইটস এন হ্যাকনিড আইডিয়া, নতুন কিছু বলার নেই। যদি আমি সার্চ করি, এরকম অনেক কিন্তু জেন্ডার স্টাডিজ রিলেটেড পেপার্স আছে, অনেক জায়গা আছে, আর্টিকেলস সেখানে পড়তে পারবো। বললাম তো বেস্ট হচ্ছে রাটলিজ, স্প্রিঞ্জারের পাবলিশ করা কিছু জায়গা, সেই জায়গা থেকে দেখা। ডিরেক্টলি ওরা পুরো লিস্ট অফ দিয়ে দেয়, জার্নালস দিয়ে দেয়, সেখান থেকে খুলে আগে দেখা যে আমার ঠিক কোন কোন জায়গাটা অন্যরকম মনে হচ্ছে, মানে এটার বিষয়ে আমি আগে খুব বেশি পড়িনি, কোন জায়গাটা আমার কাছে নতুন, সেটাকে একটুখানি রিসার্চ করার পর বেশ কিছু বই, কারণ আমরা যখন একটা আর্টিকেল খুলি সব থেকে বেস্ট
way to read an article is to first see the works cited list, যেটা আমরা দেখি না। আমরা আর্টিকেলটা পড়ে বেরিয়ে যাই, বাট উই ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্য ওয়ার্ক সাইটেড লিস্ট। ওয়ার্ক সাইটেড লিস্টে অফুরন্ত মেটেরিয়াল থাকে। যখন আমরা ওয়ার্ক সাইটেড লিস্ট দেখছি সেখানে কিন্তু নানা রকম তথ্য থাকে, যে বই থেকে সেই আর্টিকেলটা ইন্সপায়ার্ড হয়ে লেখা হয়েছে, ইনফ্লুয়েন্সড হয়ে লেখা হয়েছে, সেগুলো প্রত্যেকটাই থাকে। তাহলে দ্য নেক্সট থিং ইজ আমরা ওয়ার্ক সাইটেড লিস্টটা একটু দেখলাম, সেখান থেকে এবার কিছু কিছু কনসেপ্ট যেগুলো আমার কাছে ভালো মনে হচ্ছে, আমার ইন্টারেস্টিং মনে হচ্ছে, সেই কনসেপ্ট গুলোর উপর একটু রিসার্চ করলাম। এবং রিসার্চ করলে এরকম হতেই পারে না যে নতুন নলেজের জন্য কোনো গ্যাপ তৈরি হবে না, গ্যাপ তৈরি হবে। তাহলে রিসার্চ প্রপোজাল তৈরি করার প্রথম ধাপটাই হচ্ছে ফাইন্ডিং আউট আ প্রপার টাইটেল। আমি কি রিসার্চ করতে চাইছি। যেমন আমি বলছি, আমি নিজেই একটা প্রপোজাল বর্ডার স্টাডিজ এর উপর তৈরি করার জন্য চেষ্টা করেছিলাম। অনেকেই বলে বর্ডার স্টাডিজ এর উপর নতুন করে বলার কিছু নেই, বাট আছে, অনেক জায়গা আছে। বাট আমায় আগে ভাবতে হবে যে is it my research interest? আমার যদি রিসার্চ ইন্টারেস্ট হয়, then I will definitely find out that gap. যদি আমার রিসার্চ ইন্টারেস্ট না হয়, then I will never be able to find out that gap. তাহলে প্রথম কাজই হচ্ছে আমাকে একটা প্রপার টাইটেল খুঁজে বের করতে হবে। রিসার্চ প্রপোজালের একটা প্রপার টাইটেল থাকাটা বাঞ্ছনীয়। তখন একটা সন্তান যখন জন্মায় তার নাম থাকাটা খুব বাঞ্ছনীয়। সিমিলারলি ইয়োর রিসার্চ প্রপোজাল ইজ লাইক ইয়োর চাইল্ড উইচ ইউ আর গোয়িং টু গ্রুম অ্যান্ড ইউ আর গোয়িং টু গ্রো। তো সেই রিসার্চ প্রপোজালের একটা টাইটেল বা সেটার একটা হেডিং, টেন্টেটিভ, ডেফিনেটলি ইট ইজ টেন্টেটিভ। তুমি তো রেজিস্ট্রেশনের জন্য যাচ্ছ না, ইউ আর জাস্ট ফাইন্ডিং আউট আ রিসার্চ প্রপোজাল। এবং সেই রিসার্চটা যেহেতু ইটস ইয়োর চাইল্ড, ইউ আর গ্রোয়িং ইট আপ, ইউ আর ব্রিঙ্গিং ইট আপ, একটা জিনিস খেয়াল রাখতে হবে, ইউ হ্যাভ টু ডিফেন্ড ইট বিফোর এভরিওয়ান। তাহলে প্রথম একটা টাইটেল হলো, টাইটেলের পর নাও ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য গ্যাপ, যেটা শুরুতেই বললাম। গ্যাপটা যেই ফাইন্ড আউট হয়ে গেল, রিসার্চ কোয়েশ্চেন থাকবে, প্রবলেমস থাকবে, সেই জায়গাগুলো যখনই ফাইন্ড আউট করলাম, তখন আমি যখনই কিছু রিভিউস পড়বো, কিছু আর্টিকেলস পড়বো, কিছু জার্নালস পড়বো, কিছু বই পড়বো, তখনই ডেফিনেটলি কোথাও না কোথাও কিছু রিসার্চ কোয়েশ্চেন, কিছু প্রবলেম, কিছু এরিয়াস, কিছু গ্যাপস আমার মাথায় ক্লিক করবেই। বিকজ আমি অ্যাজ আ রিসার্চার, মাই ব্রেন ইজ অলওয়েজ আ ক্রিয়েটিভ হাব, সেখানে সবকিছুই কিন্তু তৈরি হচ্ছে। ইটস কাইন্ড অফ এন ইনকিউবেশন সেন্টার। নেক্সট থিং দ্যাট উইল কাম টু আওয়ার মাইন্ড ইজ that approach, যে আমি যে রিসার্চটা করতে যাচ্ছি, what kind of method I will use in that, কি মেথড ইউজ করা যেতে পারে। অনেকেই ফেমিনিজম নিয়ে যে বললাম, যদি কাজ না করা যায়, হয়তো আমি ইন্টারভিউ বেসড মেথড নিলাম, বা হয়তো আমি আর্কিটাইপাল কোনো মেথড নিলাম। এই ধরনের আগে আমাকে মেথডটা দেখতে হবে যে কোন মেথডে আমি যেতে চাই। ইফ ইট উইল বি অ্যাবসলিউটলি টেক্সচুয়াল, তাহলে সেক্ষেত্রে টেক্সট সার্চ করতে হবে, তার নতুন কি টেক্সট, রিসেন্ট কি টেক্সট হচ্ছে। এবার বলবে কেন ম্যাডাম নতুন টেক্সট কেন, বা কেন দিদি নতুন টেক্সট কেন, পুরনো নিয়েও তো কাজ করা যায়। পুরনো নিয়ে কাজ করা যায় না? ডেফিনেটলি কাজ করা যায়, কিন্তু এটা একটা ছোট্ট ট্রিক। নতুন মানে টেক্সটের উপর কাজ হয়ে যাওয়ার সংখ্যাটা কম। খুব ব্লটেন্টলি কথাটা বলছি, যখন আমরা নতুন রিসেন্ট পাবলিশ টেক্সট নিই, ওয়েল থট আউট টেক্সট যদি নিই, সাধারণত দেখা যায় রিসেন্ট টেক্সটের উপর কাজ হয়ে যাওয়ার সংখ্যাটা খুব কম হয়। তার ফলে রিসার্চ গ্যাপ বা রিসার্চ প্রবলেমটা ফাইন্ড আউট করে একটু কম্প্যারেটিভলি ইজি হয়। কিন্তু যদি আমি এখন শেক্সপিয়ার নিই বা ডিকেন্স নিই, এগুলোর উপর এত কাজ হয়ে গেছে যে সেখানে গ্যাপ খুঁজে, আমি বলছি না যে গ্যাপ খুঁজে পাওয়া যায় না, ডেফিনেটলি যায়, বাট যাওয়াটা আরেকটুখানি টাইম টেকিং, আরেকটুখানি টয়েল টেকিং। সেই জন্য বেস্ট ওয়ে হচ্ছে আমি একটা রিসার্চ ইন্টারেস্ট খুঁজলাম, একটা টাইটেল নিলাম, একটা রিসার্চ কোয়েশ্চেন বা প্রবলেম ফাইন্ড আউট করলাম বাই রিডিং at length the journals and articles and books which are published on that. And third, fourth thing is আমি চেষ্টা করব রিসেন্ট কিছু পাবলিকেশনস এর দিকে যাওয়ার, আপডেটেড কিছু পাবলিকেশনস এর দিকে যাওয়ার। তার কারণ হচ্ছে আপডেটেড পাবলিকেশনস, বললাম না ওইটার উপর কাজ যেহেতু কম হয়েছে কম্প্যারেটিভলি, যেগুলোর উপর কাজ বেশি হয়েছে সেখানে গ্যাপ খোঁজাটা ডিফিকাল্ট। যারা এখানে অলরেডি পিএইচডি পারসিউ করছেন বা হয়ে গেছে তারা জানেন যে আমি কি বলতে চাইছি। 5 নম্বর জিনিস হচ্ছে that there has to be a proper significance. আমি যে রিসার্চটা করছি সেই রিসার্চটার পিছনে একটা সিগনিফিকেন্স, একটা কারণ থাকাটা খুব দরকার। কারণ ছাড়া কিন্তু কোনো রিসার্চ হয় না। যেটা শুরুতেই বললাম যে আমার রিসার্চ কি করে ফিউচারে কোনো রিসার্চারকে হেল্প করবে, সেই প্রশ্নটা যেন মাথায় আসে। জাস্ট একটা মনে হলো 300 পাতার একটা থিসিস লিখতে হবে বলে লিখে গেলাম অনর্গল, দ্যাট উইল নট হেল্প আউট। আমার রিসার্চ এমন হবে যে রিসার্চ থেকে আরো 5টা রিসার্চ তৈরি করা যায়, আরো 5টা থিসিস তৈরি করা যায়। সো আই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য সিগনিফিকেন্স। নেক্সট থিং ইজ দ্য অবজেক্টিভ।
আমার একটা এম থাকবে, একটা অবজেক্টিভ থাকবে, এবং সেই এম এবং অবজেক্টিভের মধ্যে অনেক কিছুই কাজ করে, অনেক জিনিসই ইনকর্পোরেটেড হয়। তার মানে এই প্রত্যেকটা জিনিস আমাদের ইন্ট্রোডাকশন এরিয়াতে থাকবে। আমি লাস্টে একটা ফরম্যাট দেখাবো, টেন্টেটিভ একটা ফরম্যাট দেখাবো। তাহলে টাইটেল থাকলো, সেকেন্ড হচ্ছে আমার ইন্ট্রোডাকশনের মধ্যে আমার রিসার্চ কোয়েশ্চেন থাকলো, আমার অ্যাপ্রোচ থাকলো, আমার লেখাটার সিগনিফিকেন্স, কেন এটা ইম্পর্টেন্ট, তখন আমাকে তো জাস্টিফাই করতে হবে, ওয়াই এম আই রাইটিং দিস রিসার্চ প্রপোজাল, সেই সিগনিফিকেন্সটা থাকলো, আমার অবজেক্টিভ বা এম থাকলো। নেক্সট পয়েন্ট যেটা থাকবে একটা প্রপোজালে, সেটা হচ্ছে একটা বেসিক লিটারেচার রিভিউ, যে আগে কি কি লেখা হয়েছে এই এরিয়াতে, সেই জায়গাগুলো একটুখানি ভালো করে দেখা, সেই জায়গাগুলো ভালো করে পড়া, ভালো করে রিভিজিট করা, so that I can potentially point out or argue that my area, my problem, the problem which I have found, that is definitely important for the newer generation of researcher. এই যে আমি ক্লেম করছি that this is significant, তার জন্য লিটারেচার রিভিউ দরকার। আমি যে ক্লেম করছি যে এখানে একটা রিসার্চ গ্যাপ আছে, এখানে কাজ করা যাবে, সেটার জন্য একটা লিটারেচার রিভিউ দরকার। নেক্সট জিনিস হচ্ছে মেথডোলজি। যদি শুরুতেই কেউ শিওর থাকে অ্যাবাউট দ্য টেকনিক অ্যান্ড দ্য মেথড উইচ দ্যাট পার্সন ইজ গোয়িং টু ইউজ, দেন ইউ হ্যাভ টু ইনকর্পোরেট দ্যাট। অনেক সময় আমরা শুরুতেই শিওর থাকি না, তার কারণ সময়ের সাথে সাথে রিসার্চে অনেক কিছু ইনকর্পোরেটেড হয়। এখন আমি এমনও রিসার্চ দেখেছি যেখানে ইন্টারভিউ প্লাস টেক্সচুয়াল অ্যানালিসিস দুটোই ইউজ করা হচ্ছে। হয়তো অথরের ইন্টারভিউ নেওয়া হচ্ছে, প্লাস হচ্ছে তার সাথে তার টেক্সটের অ্যানালিসিস হচ্ছে, এবং এই দুটোকে মার্জ করে কিন্তু রিসার্চ হচ্ছে। তাই আমি কোন দিকে যাব, মেথডোলজি শুরুতেই অ্যাবসলিউট হওয়াটা খুব মুশকিল, বাট উই ক্যান বি টেন্টেটিভ ইন দ্যাট। টেন্টেটিভলি একটা টেকনিক কি করতে যাচ্ছি সেটা কিন্তু মাথায় রাখাই যায়। নেক্সট জিনিস হচ্ছে একটা টাইম লাইন। এবার অনেকেই বলবে যে পিএইচডি তো একটা টাইম লাইন বাধাই আছে, 3.5 years কি 5 years, একটা টাইম লাইন বাধাই আছে। বাট এমন একটা এরিয়া অফ রিসার্চ আমায় নিতে হবে যেটা 10 বছর ধরে চলবে না, মানে উইচ শুড বি প্রিসাইজ। একটা টাইম লাইন ব্রেনে থাকবে যে আই ক্যান ফিনিশ দিস এন্টায়ার থিং ইন 3.5 years or 4 years। তার কারণ সবকিছু থাকলো, ইমোশন থাকলো, সাবজেক্টিভিটি থাকলো, আমি অ্যাজ এ রিসার্চার ভীষণ মানে হার্ড ওয়ার্কিং, আমার কাজ নিয়ে ভীষণ ভাবে সচেতন, সব বুঝলাম, কিন্তু আলটিমেটলি উই হ্যাভ টু ফিনিশ আওয়ার পিএইচডি, সো উই ক্যানট সিম্পলি ফ্লো অ্যাওয়ে উইথ দ্য টাইম অ্যান্ড ফ্লো অ্যাওয়ে উইথ আওয়ার ইমোশনস। তাহলে কোথাও না কোথাও এমন একটা শেপ অ্যান্ড সাইজের আমার রিসার্চ হবে দ্যাট ইট উইল টেক আ পার্টিকুলার স্টিপুলেটেড টাইম, সেটার বাইরে যেন বেরিয়ে না যায়। লাস্টলি দেয়ার শুড বি আ বিবলিওগ্রাফি। একটা প্রপার বিবলিওগ্রাফি থাকাটা ভীষণ দরকার, কারণ যেহেতু এটা একটা 500 ওয়ার্ড থেকে 2000 ওয়ার্ডের একটা মোটামুটি আমি প্রপোজাল লিখছি, ইটস নেভার পসিবল দ্যাট অল মাই থটস ক্যান বি ইনকর্পোরেটেড ইনসাইড দ্যাট, অল মাই রিডিংস ক্যান বি ইনকর্পোরেটেড ইনসাইড দ্যাট। এটা একেবারেই ইম্পসিবল জিনিস। আর আমরা সবাই জানি লজিক্যালি আমাদের এত সময় দেওয়াও হয় না কোনো জায়গায় যে আমি অনর্গল 10 মিনিট বলবো, তারপর এভরিওয়ান উইল লিসেন টু মাই প্রপোজাল অ্যান্ড দে উইল রিঅ্যাক্ট টু ইট। এটা লজিক্যালি সব জায়গায় হয় না। We will hardly get 3 to 4 minutes to define what we want to say. সেই 3-4 মিনিটে আমাকে বুঝিয়ে দিতে হবে আমি কি করতে যাচ্ছি বা আমি কি করতে চাইছি। So we have to defend the entire thing. Lastly হচ্ছে সেই জন্যই বিবলিওগ্রাফিটা ইম্পর্টেন্ট, বিকজ দ্য বিবলিওগ্রাফি will help your teachers, those interviewers, to judge that how much you have read to curate this entire proposal. তাই একটা প্রপোজালের মধ্যে এই প্রত্যেকটা জিনিস থাকাটা বাঞ্ছনীয়, একদম স্টার্টিং উইথ আ প্রপার টাইটেল অ্যান্ড এন্ডিং উইথ আ বিবলিওগ্রাফি। এটা প্রত্যেকটা প্রপোজালের মধ্যে থাকবে। এবার অনেকেই এই প্রপোজালের মধ্যে যে জিনিসটা আমি এখানে ইনকর্পোরেট করিনি, চ্যাপ্টার ডিভিশনও ইনকর্পোরেট করে দেয়, কিন্তু চ্যাপ্টার ডিভিশন যদি না করা হয়ে থাকে সেটাতেও কোনো অসুবিধা নেই, কারণ আমি তো একদম বিগিনিং ইয়েতে আছি। যদি আমি সত্যি এই রিসার্চটা নিয়ে পারসিউ করতে পারি, দেন অনলি আই উইল থট অ্যাবাউট দ্য চ্যাপ্টার ডিভিশন। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে চ্যাপ্টার ডিভিশনস গুলো অনেকে ইনকর্পোরেট করে, আবার অনেকের ক্ষেত্রে করে না, ইটস নট ম্যান্ডেটরি। এবারে সবকিছুর শেষে কতগুলো জিনিস বলে দিই। হয়তো মানে আমরা ভাবছি যে রিসার্চ প্রপোজাল তৈরি করাটা ইজ আ ভেরি আইডিয়াল কনসেপ্ট, একটা মানে পারফেকশনের একটা কনসেপ্ট, যে নানা রকম পড়াশোনা করলাম এন্ড এভরিথিং, তারপর গিয়ে আমি রিসার্চ প্রপোজাল প্রেজেন্ট করলাম। কিছু খুব বাস্তব মানে রিলেটেড একদম প্র্যাকটিক্যাল কিছু আইডিয়াস বলি, যে যখন আমরা একটা রিসার্চ প্রপোজাল লিখছি, আমি যখন নিজের রিসার্চ ইন্টারেস্টটাকে প্রেজেন্ট করছি, আই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ফ্যাক্ট যে উল্টো দিকে যে ইন্টারভিউয়ার আছেন তাদের মধ্যে থেকে কার কার ইন্টারেস্ট এই রিসার্চ প্রপোজালের উপর আছে থাকতে পারে, সেটাকে কিন্তু ক্যালকুলেট করাও একটা রিসার্চারের কোয়ালিটি। কারণ আমি পিএইচডি করতে যাচ্ছি, আমি পিএইচডি করার জন্য চেষ্টা করছি, তো কোথাও না কোথাও সেই জায়গায় আমি যখন পিএইচডি করতে যাচ্ছি বা পিএইচডির জন্য ফেস করছি, দেখো
সব এরিয়া তো সবার জানা থাকতে পারে না। আমি অ্যাজ আ টিচার, অ্যাজ আ স্কলার, আমার কি সবকিছু জানা থাকতে পারে না। তাই খুব স্বাভাবিকভাবেই যখন আমি ইন্টারভিউ বোর্ড ফেস করব, এটা আমার নিজের পার্সোনাল অভিজ্ঞতা, কারণ আমি অনেক কটা ইন্টারভিউ বোর্ড ফেস করেছি, আমার থেকে অনেকে অনেক বেশি করেছে ডেফিনেটলি, বাট আমি করার পর যেটা আমার অভিজ্ঞতা বলে যে সাধারণত দেখা যায় যে হ্যালো নেহাদি। এক মিনিট, বারবার ইন্টারনেটটা প্রবলেম করছে, ভেরি সরি, বারবার ইন্টারাপ্ট করছি। সো It's okay. যাদের সো যাদের ইন্টারেস্ট নেই তারা হয়তো অনেক সময় অনেক রকম প্রশ্ন করে বসে, যে প্রশ্নগুলো হয়তো আমাদের মনে হয় যে আমাদের গোটা রিসার্চ প্রপোজালটা হয়তো ইনভ্যালিড, তাই জন্য এই ধরনের প্রশ্ন করে ফেলেছেন। কিন্তু যাদের ইন্টারেস্ট আছে, দে উইল ডেফিনেটলি ফাইন্ড সাম ইন্টারেস্ট ইন ইয়োর দ্যাট প্রপোজাল। সুতরাং ডিসহার্টেন্ড, আমি অনেকজনকেই দেখেছি যে ভীষণ ডিসহার্টেন্ড হয়ে যায় যখনই কোনো প্রপোজাল প্রেজেন্ট করে, কারণ তাদের মনে হয় হয়তো সত্যি নতুন কিছু করা হলো না। তো এটা খুব বাস্তব একটা যেটা বললাম সবাইকেই, যে প্রপোজাল আমরা সবাই লেখার চেষ্টা করি, আমিও লেখার চেষ্টা করি, এবং চেষ্টা করতে কি দেখা যায় যে সবসময় যে আমাদের সব মাস্টারমশাইদেরই সব প্রপোজাল ভালো লাগবে এটা কিন্তু নয়, বাট একটা মোটামুটি একটা জেনারেলাইজড ফরম্যাটে তো আসতে হয়। তার জন্য বেস্ট ওয়ে হচ্ছে এমন কিছু জায়গা খুঁজে বের করা যেটার উপর কাজ কম হয়েছে। এটা আমি খুব একটা বাস্তব, একটা রিয়েলিস্টিক পয়েন্ট অফ ভিউ আমার তরফ থেকে সবাইকে বললাম। আমি নিজেও এখন একটা রিসার্চার, একটা স্কলার, আমিও কমপ্লিট এখনো করিনি থিসিস, স্টিল আমার যেটা মনে হয়েছে কাজ করতে গিয়ে, যতটুকু আমার অভিজ্ঞতা আছে সেখান থেকে, যে রিসার্চ করতে গেলে বিশেষ করে লিটারেচারে নতুন একটা জায়গা খোঁজা খুব দরকার, which can entice everyone's attention. সবার attention grab করতে গেলে একটা নিউ এরিয়ার উপর রিসার্চ করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমরা আদারওয়াইজ খুব জেনারেলাইজড একটা থটের মধ্যে, মানে থটের হয়ে যায়, কারণ সবাই আমাদেরকে বলেই দেবে ডিরেক্ট যে না না এটার উপর তো রিসার্চ হয়নি। তাই সব পয়েন্টস যেগুলো বললাম, দিস আর ভেরি টেকনিক্যাল পয়েন্টস রিলেটেড টু রিসার্চ প্রপোজাল, যে এটা লিখতে হয়, এটা লিখতে হয়, একটা টাইটেল থাকবে, একটা বিবলিওগ্রাফি থাকবে, এটসেট্রা এটসেট্রা। বাট সবকিছুর মাঝখানে যেটা বলার বিষয়, যেটা বাস্তব সেটা বলার বিষয়, যে আমি যে রিসার্চ বোর্ডকে ফেস করতে যাচ্ছি, আই মাস্ট হ্যাভ আ প্রপার নলেজ অ্যাবাউট দ্যাট রিসার্চ বোর্ড অ্যাজ ওয়েল। এবার অনেকেই বলবে যে আমি তো এই ইউনিভার্সিটি যাচ্ছি, ওই ইউনিভার্সিটি যাচ্ছি, আমার তো অচেনা, বাট প্রত্যেকটা ইউনিভার্সিটিরই প্রফেসরসদের প্রপার ডিটেলস কিন্তু তাদের ওয়েবসাইটে থাকে, এটা আমরা জানি, এবং এটা খুব প্র্যাকটিক্যাল একটা আইডিয়া সবাইকে দিলাম। যখন আমি কোনো ইউনিভার্সিটিতে কোনো আইআইটিতে বা কোথাও আমি যদি একটা ইন্টারভিউ ফেস করতে যাই, আমাকে কিন্তু প্রত্যেকটা মানুষের ইন্টারেস্ট জেনে যেতে হবে, প্রত্যেকটা প্রফেসরের ইন্টারেস্ট জেনে যেতে হবে। তার কারণ আমি জানি ওখানে কজন আমার উপর ইন্টারেস্ট নেবে। যতক্ষণ না আমি জেনে যাব ততক্ষণ আই উইল নট আন্ডারস্ট্যান্ড যে কজন আমার উপর ইন্টারেস্ট নেবে। ধরে নিলাম আমি একটা এমন ডিপার্টমেন্টে গেছি উইচ ইজ মেইনলি লিঙ্গুইস্টিক সেন্ট্রিক, সেখানে আমি যদি লিটারেচার নিয়ে কিছু রিপ্রেজেন্ট করিও সেটা তাদের কাছে একেবারেই মানে অ্যাকসেপ্টেবল হবে না, এটা আমাকে জেনে নিতেই হবে। সুতরাং before jumping into any form of research proposal, আমি যে ইউনিভার্সিটি বা যে আইআইটি বা যেখানেই আমি টার্গেট করছি, the first thing which I need to keep in mind যে সেখানকার যে ফ্যাকাল্টি লিস্ট, প্রত্যেকের এরিয়া অফ ইন্টারেস্টটা কি, আমার এরিয়া অফ ইন্টারেস্ট সেটার সাথে ক্ল্যাশ করছে না তো। আমি লিঙ্গুইস্টিক বেসড কাজ করি না, আমি লিটারেচার বেসড কাজ করি, কিন্তু এমন একটা ইউনিভার্সিটি বা এমন একটা কলেজে গেলাম যেখানে লিঙ্গুইস্টিক বেসড কাজ হয়, খুব স্বাভাবিকভাবেই নোবডি উইল টেক ইন্টারেস্ট ইন ইয়োর রিসার্চ প্রপোজাল। এগুলো খুব বাস্তব ঘটনা। সুতরাং এই বাস্তবগুলোকে কিন্তু মানতে হবে অ্যাজ এ রিসার্চার, অ্যাজ আ পিএইচডি অ্যাপ্লিকেন্ট। আমাদের এটা মানতেই হবে যে আমি যখন রিসার্চ করতে যাচ্ছি, অ্যাপার্ট ফ্রম মাই ওন ইন্টারেস্ট, আই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্য ইন্টারেস্ট অফ অল দ্য ফ্যাকাল্টিজ হু আর গোয়িং টু বি ইন্টারভিউয়ার্স ইন দ্যাট এন্টায়ার ইন্টারভিউ। তাহলে সেখানে এই একটা জিনিস যেটা আমি একটা মানে জাস্ট ডিসক্লেমারের মতো সবাইকে বলে রাখলাম। এছাড়া আরো দুটো জিনিস যেটা মাথায় রাখতে হয়, একটা হচ্ছে প্লেজারিজম আর একটা হচ্ছে স্টাইল শিট। তখন আমি যখন বিবলিওগ্রাফি করছি তখন I have to be well thought about, মানে I have to be properly informed about the style sheet। তার কারণ আমরা জানি তিন ধরনের মোটামুটি আমরা স্টাইল শিটের কথা শুনে থাকি, এছাড়াও আছে একটা হচ্ছে এমএলএ, যেটার এখন লেটেস্ট চলছে 9th এডিশন। এছাড়া এপিএ আছে সাধারণত, যেটার উপরে সোশ্যাল সায়েন্সের যারা স্টুডেন্ট তারা কাজ করেন। আর শিকাগো আছে, কিছু কিছু ইউনিভার্সিটি শিকাগোতে কাজ করায়। আরো কিছু আছে, আমার সবকিছু নলেজ নেই, বাট এইটুকু বলতে পারি যে স্টাইল শিটের বিষয়ে একটা প্রপার ধারণা থাকা
খুব দরকার। এবার আমি সবাইকে একটা জাস্ট ছোট্ট প্রপোজাল, একটা বেশি নয়, একদমই ছোট, সেই প্রপোজালের দেখাই, মডেল দেখাই। প্রথমেই হচ্ছে যে দেয়ার হ্যাজ টু বি আ টাইটেল। এখানে প্রপারলি আমরা দেখো টাইটেল কিন্তু সবাই যদি খেয়াল করে একটা টাইটেল কিন্তু প্রপার দেখা যাচ্ছে। পোর্ট সিটিজ ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ওশেনিক হিউম্যানিটিজ, মেমোরি মুভমেন্ট অ্যান্ড ম্যানিপুলেশন। এই যে টাইটেলটির মধ্যে there are three important terms. One is memory. Definitely it's a theory which we are aware of. Movement, migration, যেগুলো নিয়ে আমরা অনেকেই কথা বলি। আর 3 নাম্বার জিনিস হচ্ছে ম্যানিপুলেশন। ম্যানিপুলেশন অফ হোয়াট? ম্যানিপুলেশন অফ হিস্ট্রি। কারণ আমরা জানি হিস্ট্রি এমন একটা জিনিস যেটাকে কিন্তু প্রতিনিয়ত ম্যানিপুলেট করা হয়, প্রতিনিয়ত ম্যানিপুলেট করেই কিন্তু হিস্ট্রিকে বাঁচিয়ে রাখা হয়। এটা একটা জিনিস। দ্বিতীয় দুটো টার্ম যেগুলো চোখে ডিরেক্টলি আগে হিট করবে সেটা হচ্ছে পোর্ট সিটিজ, মানে ওয়েস্ট বেঙ্গলের কোন কোন শহরে পোর্টস আছে, বন্দর আছে, আরেকটা হচ্ছে ওশেনিক হিউম্যানিটিজ। তাহলে আমার টাইটেলটা এমন হবে যেখানে এমন কিছু টার্মস থাকবে which will act like a keyword। আমি যে এই পুরো ইয়েটা লিখতে যাচ্ছি, প্রপোজালটা লিখতে যাচ্ছি, তার কিছু কিওয়ার্ড যেন টাইটেলে থাকে, so that the interviewer can easily understand your proposal just by looking at it in a glance। একবার যদি আমি তাকাই তোমার প্রপোজালের দিকে, তুমি ধরো এক কপি প্রপোজাল কোনো ইন্টারভিউকে দিয়েছো, তাকানোর সাথে সাথেই যেন সে বুঝতে পারে যে আমার প্রপোজাল কিসের বিষয়। তাহলে একটা সিম্পল, প্রিসাইজ, ইয়েট কোয়াইট, মানে এক কথায় যেটাকে আমি বলতে পারি লোডেড টাইটেল, যেখানে সবকিছু আছে। আমার এন্টায়ার প্রপোজালকে ডিফাইন করার জন্য যে যে টার্ম গুলো প্রয়োজন সেগুলো আমি এখানে ইনকর্পোরেট করব। নেক্সট হচ্ছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন পার্টে যে যে জিনিসগুলো বলেছিলাম ঠিক সেগুলোই পরপর লেখা আছে। আশা করি সবাই দেখতে পাচ্ছেন। আমি বড় করে দিই। ঠিক যেই যে জায়গাগুলো যে আমি কোন রিসার্চ প্রবলেম ইনকর্পোরেট করেছি, প্লাস হচ্ছে যেমন আমি যেটা বলছি যে আমি কোন জায়গাটা, এটা একটা জাস্ট মানে পুরোপুরি ডেমো, যে কলকাতা, হলদিয়া, কুলপি, ফারাক্কা এবং ডায়মন্ড হারবার এই কতগুলো যে পোর্ট সিটিজ আছে সেগুলোর ইতিহাস নিয়ে আমি কথা বলতে যাচ্ছি, and especially the laborers who are moving and going out from these spaces, the Indian immigrants. Basically this is the part of the old diaspora movement। সেই জায়গাটা নিয়ে মেনলি এখানে কথা বলার চেষ্টা করছি। তাহলে একটা রিসার্চ প্রবলেম, একটা প্রপার মানে লিটারেচার রিভিউ, যে আগে কি কি কাজ হয়েছে, পরে কি কি কাজ মানে হবে, হতে পারে, সেরকম করে একটা প্রপার ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে। তারপর হচ্ছে কোথা থেকে রিসার্চটা, অরিজিন অফ দ্যাট রিসার্চ প্রবলেম, আমি কোথা থেকে রিসার্চটা পেয়েছি, কোন জায়গায় রিসার্চ প্রবলেমটা তৈরি হয়েছে, কোন জায়গা থেকে তৈরি করেছি প্রবলেমটা, সেটার বিষয়ে একটা জায়গা। তার কারণ ওই যে বললাম হাইপোথিসিস একটা তো থাকতেই হবে, হাইপোথিসিস ছাড়া তো চলবে না। দিস ইজ দ্যাট পার্ট যেখানে আমি রিসার্চ প্রবলেম থেকে হাইপোথিসিসে মুভ করবো, যে আমার এন্টায়ার রিসার্চ এটার বিষয় বলতে যাচ্ছে। নেক্সট থিং ইজ দ্য সিগনিফিকেন্স, যেটাকে আমি এখানে ইন্টারডিসিপ্লিনারি রেলিভেন্স হিসেবে বলেছি, যে আমি যে কাজটা করতে যাচ্ছি, যে প্রপোজালটা আমি দিচ্ছি, হাউ ইট উইল হেল্প দ্য কমিউনিটি, how it will help or how it will generate new knowledge, how it will help other researchers। এই প্রত্যেকটা জায়গার জাস্টিফিকেশন একটা থাকবে। অ্যান্ড লাস্টলি যেটা থাকবে সেটা হচ্ছে আমার অবজেক্টিভ হলো। তারপর যেগুলো থাকতেও পারে, নাও থাকতে পারে, আগেও বলেছি, সেটা হচ্ছে একটা মেথোডোলজি। আমি এখানে ইন্টারভিউ মেথড এবং ফিল্ড ওয়ার্ক দিয়েছি। কেউ টেক্সচুয়াল অ্যানালিসিস করতে পারে, কেউ আর্কেটাইপাল মেথড ইউজ করতে পারে, কেউ কিছু, বাট মধ্য কথা যদি মেথোডোলজি জানা থাকে, কোন মেথোডোলজিতে করব সেই মেথোডোলজি করা যায়, সেটা লিখে দেওয়া যায়। এবং ইয়ার ওয়াইজ প্ল্যান, যদি কোনো প্ল্যান থাকে সেটাও করা যায়। আমি এখানে কিন্তু কোনো চ্যাপ্টার ডিভিশন ইনকর্পোরেট করিনি। শুরুতেই বললাম যে অনেক সময় প্রপোজালে কিন্তু চ্যাপ্টার ডিভিশন করতেই হবে এমন কোনো কথা নেই, কারণ আমরা সাধারণত চ্যাপ্টার ডিভিশন রেজিস্ট্রেশনের সময়, যখন আমার টাইটেলটা রেজিস্টার্ড হবে কোনো একটা ইউনিভার্সিটি বা কোনো একটা ইনস্টিটিউটের আন্ডারে, তখন আমরা গিয়ে সেটাকে করি। এটা তো হলো টেন্টেটিভ একটা প্রপোজালের একটা ডিজাইন। এবার যখন কেউ সায়েন্সের প্রপোজাল, সায়েন্সের থেকে ফিল্ড থেকে প্রপোজাল করবে, সেখানে ডেফিনেটলি ডাটা কালেকশনের একটা জায়গা থাকে, এবং সেই ডেটা কালেকশন নিয়ে তার একটা অ্যাট লেন্থ কথা থাকবে। বাট মোটামুটি আমার এখানে রিসার্চ প্রবলেম, হাইপোথিসিস, সিগনিফিকেন্স, মেথোডোলজি, এই জায়গাগুলো আমাকে একটা রিসার্চ প্রপোজালে ইনকর্পোরেট করতে হবে। এছাড়া যেটা দ্বিতীয় জিনিস,
এটা যেমন আরেকটা রিসার্চ প্রপোজাল, আমি দুটো দেখাচ্ছি, একটাতে যেখানে আমি পয়েন্ট করে দেখালাম, আরেকটা যেটা রিসার্চ প্রপোজাল দেখাচ্ছি। কন্টেক্সচুয়ালাইজিং বর্ডার ট্রমা, দ্য পলিটিক্স অফ স্পেস অ্যান্ড দ্য সিটিজেনশিপ ইন সিলেক্ট সাউথ এশিয়ান নভেলস, একটা প্লেন টেক্সচুয়াল অ্যানালিসিস। সেক্ষেত্রে আমরা কি, আমি এখানে কিন্তু কোনো রকম কোনো পয়েন্ট করিনি, এই ক্ষেত্রে যেমন আমি একটা প্রপার পয়েন্ট করেছি যে এটা ইন্ট্রোডাকশন, এটা পয়েন্ট করিনি। এটা জেনারেলি আমরা লিটারেচারের স্টুডেন্টরা যেভাবে লিখে থাকি, শুরুতে একটা ইন্ট্রোডাকশন থাকবে, where I will introduce the research gap, I will provide you with the hypothesis, এবং সেখানে রিসার্চ প্রবলেম, এগুলো নিয়ে কথা বলবো। প্রপার রিসার্চ কোয়েশ্চেন থাকবে, এই যে আমি যেটা বারবার হাইলাইট করছি যে একটা রিসার্চ কোয়েশ্চেন থাকবে, হাইপোথেসিস থাকবে, কোয়েশ্চেন থাকবে। না থাকলে আমি মানে আমার বিগিনিং পয়েন্টটা হচ্ছে দিস রিসার্চ কোয়েশ্চেন্স, যেটা আমাকে অ্যাজ এ রিসার্চার নাড়া দিয়েছে করার জন্য। এই রিসার্চটা বা এইখানে আমি কেন ইন্টারেস্টেড হয়েছি সেটার জন্য কিন্তু প্রপার রিসার্চ কোয়েশ্চেন থাকাটা ভীষণভাবে জরুরি। 3 নাম্বার জিনিস হচ্ছে, আমি যেহেতু টেক্সচুয়াল অ্যানালিসিস করছি, তাই আমার এখানে প্রপার যে টেক্সট গুলো আমি ইউজ করব সেগুলোকে প্রপারলি মেনশন করেছি। কি ব্যাকড্রপে ইউজ করছি, কি হিস্ট্রি ইউজ করছি, সেগুলো প্রত্যেকটাই কিন্তু এর মধ্যে ইনকর্পোরেট করা আছে। এটাও একটা ওয়ে অফ রাইটিং আ প্রপোজাল। আমরা এইভাবেও লিখতে পারি প্রপারলি, একদম পয়েন্ট ওয়াইজ করে, আবার এইভাবেও লিখতে পারি যেখানে আমার ইন্ট্রোডাকশন, আমার রিসার্চ প্রবলেম, আমার রিসার্চ গ্যাপ, প্লাস হচ্ছে আমি কোন কোন টেক্সটের উপর অ্যানালিসিস করতে যাচ্ছি, যেহেতু লিটারেচারে বেশিরভাগ সবাই টেক্সচুয়াল অ্যানালিসিস করে থাকেন, কোন কোন টেক্সট নিয়ে কাজ করতে যাচ্ছি, প্রত্যেকটা জিনিস থাকবে। এছাড়া আরেকটা জিনিস দেখাতে চাই, এক মিনিট, আরেকটা জিনিস যেটা আমার মনে হয়েছে যে আমি দেখাতে পারি, যদি এমএলএ তে কেউ কাজ করেন মোটামুটি এরকম কিন্তু ফরম্যাট পাবেন। আমি একটা এক্সাম্পল তুলেছি, এমএলএ তে কি নিয়েছি, এরকম এক্সাম্পল, মানে বেসিক্যালি প্রপার স্টাইল শিটটা কিন্তু ফলো করতে হবে। এই যে যেমন একজন অথর হলে কেমন হয়, দুটো অথর হলে কেমন হয়, তিনটে বা বেশি অথর হলে কেমন হয়, কিভাবে প্রপারলি একটা বিবলিওগ্রাফি বানাতে হয়, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমি এমন অনেক বড় বড় মানে ভালো রিসার্চারদের সাথেও কথা বলেছি, আমার কলেজে বহু আমার কলিগ আছেন যারা পিএইচডি পারসিউ করছেন, তাদের দেখা যায়, আমি কিছুদিন আগেই, আমি নাম করছি না, তো উনি পুরো প্রায় ওনার থিসিস লেখা হয়ে গেছে, বাট হি ইজ নট অ্যাওয়্যার অফ দ্য স্টাইল শিট, হি ইজ নট অ্যাওয়্যার অফ দ্য এডিশন উইচ নিডস টু বি ইউজ। এই যে কিছু কিছু জায়গা, এগুলোকে নিয়ে কিন্তু সচেতন থাকা খুব দরকার। ডেফিনেটলি রিসার্চ আমার কাছে আমার একটা ইমোশন হতে পারে, আমার একটা হার্ড ওয়ার্কের জায়গা হতে পারে, বাট দ্যাট হার্ড ওয়ার্ক will be complete only when we are going to incorporate a proper structure to it, এবং সেই স্ট্রাকচারটা কিন্তু আমাদের এই স্টাইল শিট গুলো দিয়ে থাকে। শুরু থেকে শেষ অবধি কিন্তু প্রপার স্টাইল শিট মেনটেন করাটা দরকার একটা লেখার মধ্যে, মানে ইন টেক্সট সাইটেশন, এমনি ওয়ার্ক সাইটেড লিস্ট, শুধু তাই নয়, তার সাথে হচ্ছে আমার যে লেখার ফরম্যাট, যে প্রপোজালটা আমি বানাচ্ছি, এই প্রপোজালের দিকেও তাকানো যায়। প্রপার টাইমস নিউ রোমান, 12 ফন্ট, আমি যদি পেজ লেআউটের দিকে তাকাই 1 ইঞ্চ পেজ লেআউট, এই কিছু কিছু জিনিস এগুলো একটা স্টাইল শিটের মধ্যে কিন্তু থাকে। সুতরাং একটা প্রপোজাল বানাতে গেলে একটা স্টাইল শিট আমি বলবো ফলো করা দরকার। ফলো করলে, আমি যখন এমফিল এর প্রথম প্রপোজাল নিয়ে যাই, ফ্র্যাঙ্কলি স্পিকিং আমার তখন এত কিছু আইডিয়া ছিল না, বাট আস্তে আস্তে যখন একটু একটু করে করেছি, তখন আই হ্যাভ গট দিস আইডিয়া যে স্টাইল শিটের বিষয়টা কিন্তু প্রয়োজনীয়, এটা কিন্তু জানতে হয়। সুতরাং যে কোনো যে এরিয়াতেই আমি কাজ করছি, সেখানে যে ধরনের স্টাইল শিট ফলো হয়, আমাদের তো সবারই কম বেশি ধারণা আছে কোনটা ফলো হয়, সেই স্টাইল শিটটা ফলো করে ওয়ার্কসাইটেড লিস্টটা বানানো বা হচ্ছে এন্টায়ার লেখাটাকে সেইভাবে সাজানো, এটা খুব দরকার। এই হলো মোটামুটি আমার টেকনিক্যাল বক্তব্যের জায়গা। এছাড়াও যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকে তাহলে প্লিজ মানে ইউ আর ফিল ফ্রি টু আস্ক মি। আমি এখানে যারা যারা প্রশ্ন করেছে সেগুলোকে পরপর অলরেডি উত্তর দিই। তাছাড়াও যদি কারোর প্রশ্ন থাকে, আই উইল ডেফিনেটলি আনসার এভরিওয়ান।